বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজকে একটা বিদেশের খবর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আফ্রিকার একটা দেশ কেনিয়া। কেনিয়া আপনারা শুনে থাকবেন, কেনিয়ার দল কখনো কখনো খেলতে আসে। তো এই আফ্রিকার দেশটা হচ্ছে ভারত মহাসাগরের উপকূলে। এর এর হচ্ছে একদিকে আছে ইথিওপিয়া, সোমালিয়া, উগান্ডা, তানজানিয়া, দক্ষিণ সুদান। এই হচ্ছে বিভিন্ন দেশের চারপাশে ঘিরে আছে। কিন্তু দেশটাতে দারিদ্র্য ভয়ানক। তো এখানকার আপনার ডেমোগ্রাফির একটু বলি, এখানে হচ্ছে প্রায় 5.5 কোটি জনসংখ্যা আছে। এই যে 5.5 কোটি জনসংখ্যা, এবং এদের একটা পার্লামেন্ট আছে, এবং সেখানে ভোটের দ্বারা নির্বাচিত সরকার সেই দেশটা পরিচালনা করে। এটা কিন্তু একটা ব্রিটিশ কলোনি ছিল আগে, এবং ব্রিটিশ আমলে শোনা যায় যে ব্রিটিশরা এখানকার যে জনগোষ্ঠী তাদের উপর ভয়ানক অত্যাচার করেছে, সে নিয়ে প্রচুর ভিডিও আজকাল বেরিয়ে গেছে। এবং এরা মোটামুটি স্বাধীনতা পায় 12ই ডিসেম্বর 1962 সালে। এবং তারপরে ওখানে একটা রিপাবলিক, ইউনিটারি স্টেট, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। মানে ওখানে আমেরিকায় যেমন প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওখানে প্রেসিডেন্টই হচ্ছে সর্বেসর্বা। মানে প্রজাতন্ত্র আছে, একটা সেনেটও আছে, জাতীয় পরিষদও আছে, এবং একটা নির্বাহী শাখাও আছে। তো এই সব মিলিয়ে কেনিয়ার হচ্ছে যে কী বলে আপনার গণতান্ত্রিক ব্যবস্থা। এদের মোট 349টার মতো সিট আছে। তার মধ্যে 290 জন হচ্ছে যে জনগণের দ্বারা নির্বাচিত হয়, 47 জন তারাও ইলেক্টেড হয়, কিন্তু তারা মহিলা। তো মহিলা সদস্য সংখ্যা পরে নাকি আর বেড়েছে, এবং 12 জন নমিনেটেড থাকে। তো এই হচ্ছে এদের পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা। এখন এখানে একটা কোয়ালিশন সরকার চলছে। কোয়ালিশন সরকার মানে একটা ইউডিএ বলে একটা সরকার আছে, ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জাতীয়। 145টা তাদের সিট আছে, ওডিএম আছে 86টা, জেপি আছে 28টা, কেডিএমকে 26টা, বাকি ছোটো ছোটো দল মিলিয়ে ইন্ডিপেন্ডেন্ট বোধহয় 12টা আছে। মিলিয়ে মোট হচ্ছে আপনার টোটাল সিট সংখ্যাটা। তো এই যে ইউডিএর নেতৃত্বেই একটা কোয়ালিশন সরকার এখানে চলছে। এই কোয়ালিশন সরকারের যে রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন উইলিয়াম রুটো। তখন কেনিয়া এখন সংবাদের শিরোনামে এই জন্য এসে গেছে যে কেনিয়াতে এই সরকার বিরোধী একটা ছাত্র যুবদের ভয়ানক আন্দোলন চলছে। সে আন্দোলনটা গত জুন জুলাই মাস থেকে শুরু হয়েছে, এবং সেটা ধারাবাহিকভাবে মাঝে মাঝে লেগেই আছে এবং চলছেই আর কি। এবং সেটা ইদানিংকালে খুব বেশি বেড়ে গেছে। এবং সবচেয়ে বেশি গতকাল 21শে নভেম্বর ওখানে যে এই ছাত্র যুবদের সংগঠন, তারা বলছে রাইট গ্রুপস, রাইট গ্রুপস বলছে দক্ষিণপন্থী দল একটা গ্রুপ, তারা ওখানে ভীষণভাবে ধর্ণা প্রদর্শন আরম্ভ করছে, এবং গতকাল তারা পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছিল। তো এইটার জন্য আরও সেখানে সংকটটা বেড়ে গেছে। এছাড়াও ইতিউতি মানে কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবিতে বিভিন্ন সময় প্রোটেস্টটা চলছিলই। তা বাদ দিয়েও ইতিউতি এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় ছোটোখাটো শহরেও এই প্রোটেস্টটা ভয়ানকভাবে চলছে। এই প্রোটেস্টটা চলার বা এই প্রোটেস্টটা যে শুরু হয়েছিল তার একটা মূল কারণ আছে। মূল কারণটা যদি আপনাদেরকে বলি, সেটা যে গত জুন জুলাই মাসে ওখানে যে উইলিয়াম রুটো, তার একজন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল। ডেপুটি প্রাইম মিনিস্টারের রিগাথি গাছুয়াগা একজন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল। তার এগেনস্টে একটা করাপশন চার্জেস ছিল। সে যে মস্ত বড় করাপশন করেছে, এরকম একটা করাপশন চার্জেস ছিল। সেই করাপশন চার্জের পর তার এগেনস্টে একটা ইমপিচমেন্ট কল করে পার্লামেন্টে, এবং সেই ইমপিচমেন্টে দীর্ঘদিন শুনানি হওয়ার পরে, এবং তাকে ওখানকার সেনেট তাকে হচ্ছে কি যে দোষী সাব্যস্ত করে বলে যে না, আপনি এর মধ্যে আছেন। যদিও সে নিজের থেকে তাকে সে বললো যে না, এটা ফলস অ্যাকুইজেশন, আমার বিরুদ্ধে যে অ্যাকুইজেশনটা করা হচ্ছে সেটা সঠিক নয়। কিন্তু ফাইনালি তাকে সরে যেতে হয়, সে আর থাকতে পারেনি। তো এই যে উইলিয়াম রুটো, ও তাকে বাধ্য করে সে চলে যায়। কিন্তু চলে গেলে কী হবে, তারপর থেকেও দেশটাতে কিন্তু কোনোভাবেই শান্তি ফিরছে না। এই কারণে তার প্রধান কারণ হচ্ছে যে ওখানে বেশিরভাগ গোষ্ঠী, মানে যেগুলো বিরোধী দল গোষ্ঠী, তারা তো আপত্তি করছে, বিরোধী দল যারা আছে পার্লামেন্টে। তাছাড়া ওখানকার মূলত যে ধর্মীয় সংগঠন চার্চ,
তারাও একটা বিরোধিতা করেছে। এবারে চার্চ বললে ওখানে জনসংখ্যাটা বলতে, ওখানে জনসংখ্যা হচ্ছে মানে খ্রিশ্চান জনসংখ্যা, চার্চ জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। যদি পপুলেশন পার্সেন্টেজ দেখা হয়, ওখানে হিন্দু এবং অন্যান্য আছে, এই মিলিয়ে টোটাল হচ্ছে যে 100% হয়ে যাচ্ছে। 86.96, তিনি হচ্ছে যে 99, আর 1% হিন্দু এবং অন্যান্য খুব জনসংখ্যা খুবই কম। এটা একটা ওখানে আছে। তো এইটা সেটার মধ্যে কিন্তু আছে, কিন্তু এখন এই প্রোটেস্টের ব্যাপারে বেশিরভাগ চার্চ কিন্তু ওই দুটোর বিরুদ্ধে কথা বলছে এবং জনগণের সঙ্গে উস্কে দিচ্ছে। এখন এখান থেকে মোটামুটি ধর্মীয় স্থান থেকে যা যা বলা হয়, অনেকেই তো সেটা শুনে, সমর্থকরা, ফলোয়াররা, তো সেটা একটা অন্যতম কারণ। আর যে কারণটা, মূল কারণটা হচ্ছে দারিদ্র, এবং বিশেষ করে এই প্রেসিডেন্ট রুটো একটা ট্যাক্স চাপিয়েছিল। সেই ট্যাক্সটা এসেনশিয়াল গুডসের উপরে, যেমন এই ব্রেড, তেল এবং আপনার ভোজ্য তেল, ব্রেড এবং যেগুলো রেগুলার, চাল, এসবের উপরে একটা ট্যাক্স চাপিয়েছিল। এবং ওর বক্তব্য যে আমি ট্যাক্সটা চাপিয়েছি দেশের স্বার্থে, এবং যদি আমি ট্যাক্সটা না চাপাতাম তাহলে পরে কিন্তু আমার পক্ষে এই দেশটা চালানো হচ্ছে যে খুব মুশকিল হতো, আমি এটা চালাতে পারতাম না। তো এই যে রুটোর যে দল এবং সরকার, যে ফোরাম ফর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি সব মিলিয়ে, মানে একটা ফোরাম হয়েছে কয়েকটা দল মিলিয়ে, তাতে 145টা সিটে তো সে সরকার করতে পারবে না, কারণ যেখানে প্রায় 350টার কাছাকাছি সিট আছে, তার মানে তাকে 152-55 পেতে হবে, 151 তো পেতেই হবে। তো যাই হোক, আরও 2-3টে দল মিলে সে একটা বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে এই সরকারটা করেছে। কিন্তু এই যে জুন মাস থেকে জুলাই মাস থেকে যে প্রোটেস্টে বিভিন্ন জায়গায় চলছে, তারপরে সেই প্রোটেস্টে যখন ট্যাক্সটা বাড়ায়, অর্থাৎ বাজেটের ট্যাক্স ইনক্রিজ করে, এটা আমি কদিনের আগেও একটা ভিডিওতে বলছিলাম, বিভিন্ন জায়গাতেই যে ট্যাক্স বৃদ্ধি হচ্ছে। ওই যে ইংল্যান্ডে যেমন ট্রাক্টর ট্যাক্স বসেছে, তার জন্য ইংল্যান্ডের কৃষকরা হচ্ছে যে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এবং যেখানেই এরকম একটু ট্যাক্স বৃদ্ধি হচ্ছে কোনো ব্যাপারে জনগণের উপরে, তখন সেখানে একটা বিপ্লব, বিদ্রোহ বা একটা আন্দোলন এবং একটা প্রতিবাদ, ধর্ণা, মিছিল, এই সমস্তগুলো শুরু হয়েছে। বিভিন্ন দেশেই চলছে। আমি আরও দু একটা খবর পেলাম, সেগুলো আপনাদেরকে পরে আবার বলবো। তো সেইটা, এবং ওই যে এখানে যে বেশি কারণটা কি, যে যে ফিজিক্যাল ডেফিসিট খুব বেশি, অর্থাৎ সরকারের যে আয় তার থেকে ব্যয় বেশি। এবং কেনিয়া কি হচ্ছে, $80 বিলিয়ন লোন নিয়েছে। এই এত টাকা লোন নিয়েছে, $80 বিলিয়ন, তো এই লোনে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো লোন তো কোনো জায়গা থেকে নিন, ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নিন, IMF থেকে নিন, যেখান থেকে নিন, কেউ তো লোন বিনা স্বার্থে দেয় না, সবাই একটা ইন্টারেস্ট চার্জ করে, কম বেশি একটা ইন্টারেস্ট চার্জ করে। এখন বলছি এই যে ওখানে সরকার যেভাবে যে স্বাস্থ্য এবং শিক্ষায় যে পয়সা খরচা করে, তার থেকে বেশি পয়সা হচ্ছে যদি ইন্টারেস্ট দিতে হয়, তাহলে এতটা যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে কীভাবে চলবে? এখন প্রেসিডেন্ট রুটোর বক্তব্য হচ্ছে যে এই যে এটা কমাবার জন্যই আমি হচ্ছে এটা করেছি। এরপরে আরেকটা এর পিছনে আরও দুটো ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে যে ওখানে যে ইয়ে ড্রট খুব বেশি হয়েছে। ড্রট খুব বেশি হওয়ার জন্য উৎপাদনটা অনেক কমেছে, এবং করাপশন এবং উইক গভর্নেন্স আছে। গভর্নেন্সের মধ্যে খুব করাপশন আছে এবং উইক গভর্নেন্স আছে। সেটা আমি কালকে শুনছিলাম, উনি কালকে একটা পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন, এবার সেটা 3 নম্বর বক্তৃতা। এবার উনি যে সরকার এসেছেন, সেটা হচ্ছে এসেছেন হচ্ছে যে আপনার 10ই আগস্ট এসেছেন, 10ই আগস্ট না, 8ই সেপ্টেম্বর 2022, অর্থাৎ আজ 2 বছর আগে। ওখানে 5 বছরের কিন্তু পার্লামেন্ট। 8ই সেপ্টেম্বর 2022 এসেছে, এবং এই সরকারটা চলবে 10ই অগস্ট 2027 পর্যন্ত। 5 বছর পরে এর আবার নির্বাচন হওয়ার কথা, কিন্তু উনি সেই পদ থেকে ছাড়ছেন। ওনার পদত্যাগ দাবি করেছে জনগণ এবং যারা আন্দোলন করছে এবং ধর্ণা করছে। এবং মুশকিল যে জুন জুলাই থেকে যে ধর্ণাটা চলছে, এতে আবার দেখা গেছে কি, যখনকার সরকার ভীষণ কড়াভাবে দমন করে নীতি করছে, এবং সেখানে কিছু কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা বলছে the present Kenyan government is worse than the British colonial rule. দ্য ব্রিটিশরা কলোনিয়াল রুল যখন করেছিল, তখন যে পরিমাণ অত্যাচার করেছে আমাদের উপরে, কিন্তু তার থেকে অনেক বেশি অত্যাচার এবং এই সরকার করছে। এবং হিউম্যান রাইটস ওয়াচও বলছে, হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা সংগঠন আছে, তারা সারা পৃথিবীর বুকে হিউম্যান রাইটস কতটা ভায়োলেট হচ্ছে সেটা নিয়ে কথা বলে। তারা বলছে যে সিকিউরিটি ফোর্সেস আর অ্যাবডাক্টেড, arbitrarily arrested, tortured and killed perceived leaders and anti-finance bill protesters. এই যে অ্যান্টি ফাইন্যান্স বিল যে বিলটা এনেছিল ওই ট্যাক্স বাড়াবার জন্য এসেন্সিয়াল গুডসের উপরে এবং খাদ্যদ্রব্যের উপরে মূলত, যেটা মানুষকে খুব বেশি প্রভাবিত করবে, তারপরে সেটা যখন প্রতিবাদ হয়েছে, তখন তাদেরকে হচ্ছে যে হত্যা করেছে, অ্যাবডাক্ট করেছে, তাদের উপর ভয়ানক টর্চার করেছে,
তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে অন্যায়ভাবে, যা হয় আর কি একটা সরকার নিজের ক্ষমতা থাকার জন্য বাকি যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে একটা মানে কঠোর একটা প্রশাসনিক শক্তি এসে তাদের সেই আন্দোলনের কণ্ঠরোধ করে, এটা একটা ঘটনা সব দেশে আছেই। তো এটা তো এখন একটা সরকার পক্ষের সঙ্গে একটা বিরোধী পক্ষ বা জনতার সঙ্গে এক ধরনের লড়াইয়ের মতো ব্যাপারটা। তো যাই হোক, এইরকম একটা ব্যবস্থার মধ্যে কেনিয়াতে খুব একটা যখন অশান্তি চলছে এবং খুব যখন একটা গোলমাল চলছে, তো সেই সময় দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট তো ওইটা উইথড্র করে নিয়েছেন। যে ট্যাক্স চাপিয়েছিলেন সে হি রিভোক দ্য ট্যাক্স, যে ট্যাক্সটা চাপিয়েছিলেন এসেন্সিয়াল গুডস সেই ট্যাক্সের ইয়েটা তিনি রিভোক করে নিয়েছেন, যে না আমার দরকার নেই, আমি আর ট্যাক্স চাপাচ্ছি না বলে ট্যাক্সটাকে তিনি উইথ ট্যাক্সের যে বিলে রেখেছিলেন সেটাকে উইথড্র করেন। তাতেও সরকার মানে বিরোধীরা এবং যে ইয়েটা থামছে না, বলছে না আপনি পদত্যাগ করতে এবং এখানে নতুন সরকার দরকার, এই সরকার দ্বারা হবে না, এই সরকার জনগণের স্বার্থ পূরণ করতে পারছে না, জনগণের কোনো উন্নতি হচ্ছে না। এই অবস্থায় কালকে সন্ধ্যাবেলা উনি ওই যে উইলিয়াম রুটো তিনি হচ্ছে যে একটা বক্তৃতা দিচ্ছেন পার্লামেন্টে, এবং সেই বক্তৃতাটা দি পার্সন ইজ ভেরি স্মার্ট গাই। অবশ্যই একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে মানে কম নয়, তো যথেষ্টই স্মার্ট লোক। তো তিনি হচ্ছে যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতা আমি শুনছিলাম, সেই বক্তৃতাটা খুব সুন্দর দিয়েছে। মানে ও ক্ষমতায় থাকার ফলে কত টাকা ঋণ ও কমিয়েছে, কত ঋণ নেওয়া কম করে দিয়েছে, ও সরকারের খরচ কীভাবে কমাবার চেষ্টা করেছে, এবং সরকারের ক্ষমতা কতটা সরকারের খরচা কতটা কমাবার চেষ্টা করেছে, এবং করাপশন বন্ধ করার জন্য কী কত বাড়িয়েছে, ফরেক্স রিসার্ভ কত বাড়িয়েছে, ফরেক্স রিসার্ভ ডলারের কতটা ডলার বাড়িয়েছে, এইসব নিয়ে একটা খুব স্মার্ট বক্তৃতা দিয়েছে। এবং সেই বক্তৃতা আমি শুনছিলাম, একটুখানি আপনি শোনাতে পারি গলাটা অন্তত, যে এই হচ্ছে তার বক্তৃতা। এবং একটা ব্যাপার কি দেখলাম, সেখানে যখন বক্তৃতা দিচ্ছেন তখন সবাই যা তার পক্ষে যে সমস্ত যারা আছে তারা টেবিল চাপড়ে তাকে সমর্থন করছে, যে হাততালি দিয়ে সমর্থন করছে, কিন্তু বিরোধী পক্ষ সেম বলছে, অর্থাৎ লজ্জা নেই এরকম আর কি, যেটা হয় সর্বত্র তাই হয় সেটা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি পুরো ভিডিও শুনলাম, এই ভিডিওটা একটা জনগণের যে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ, ও সব অভিযোগগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ও বলছে আই অ্যাম ইগার টু লিসেন, আমি সবার কাছে কথা শুনতে চাই, আমি বিরোধী দলের নেতাদের কথা শুনতে চাই, আমি ছাত্রদের কথা শুনতে চাই, আমি যুবকদের কথা শুনতে চাই, আমি মহিলাদের কথা শুনতে চাই, আমি হচ্ছে কি যে কৃষকদের কথা শুনতে চাই। আমার যদি আমি কথা না শুনি ধৈর্য ধরে, তারপর আমি কখনোই একটা সরকার চালাতে পারবো না। অর্থাৎ যখন সে একটা কঠিন কোণঠাসা পরিস্থিতিতে পৌঁছেছে, তখন কিন্তু যে সব অভিযোগগুলো বিরোধীদের এবং আন্দোলনকারীদের যে আছে, সে অভিযোগগুলো অ্যাকসেপ্ট করছে এবং বলছে ঠিক আছে আমি এগুলো সব শুধরে নেবো, আমাকে সময় দেওয়া হোক, আমি এগুলো সব শুধরে নেবো। একটুখানি শুনুন, তারপর আমি এবার ব্যাখ্যাটা যাবো। Your sitting of Parliament. Welcome, Your Excellency. সেম সরকার পক্ষ হাততালি দিচ্ছে, সেম বলছে বিরোধী পক্ষ। Thank you very much, Mr. Speaker. এইটা উইলিয়াম রুটোর কথা। The Honourable ধন্যবাদ স্পিকার। Speaker of Parliament, the Honourable Members, distinguished ladies and gentlemen, I'm honoured বন্যা ছিল, সেই বন্যাটাকে to কিভাবে address সামাল you দিয়েছে, today in the অ্যান্টি গভর্নমেন্ট fulfillment of the mandate প্রোটেস্টকে vested কিভাবে in me চেষ্টা করেছে, under Article 1321C of the Constitution. এবং আরেকটা ব্যাপার ওখানে গেছে, সেটা হচ্ছে কি যে ওখানে একটা আপনার ওই ইয়ে হয়েছিল, একটা আদানি গ্রুপ, ভারতের যে আদানি গ্রুপ, তারা একটা ওখানে কাজ করতে গেছিলো, এবং মূলত সম্ভবত একটা এয়ারপোর্টকে আধুনিকরণ করতে গেছিলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আধুনিক গ্রুপকে সেই এসব তো বলতেই থাকে লোকে, সেটা কোনো ব্যাপার নয়। যাই হোক, তো সেইটা has never been doubt, and now there is none whatsoever, হাউসিং প্রজেক্ট that আন্ডার Kenya is a land of bold ambition, 24-এ with যে our ফ্লাড হয়েছিল citizens সেইটাকে আমি always সামলে দিচ্ছি। desiring and insisting on the best possible standards, not only for themselves, but also for their families and for our nation. Consequently, our democracy has empowered citizens to ask questions and demand changes in the way their affairs are managed, driving the wheels. আমাদের গণতন্ত্র জনগণকে অধিকার দিয়েছে কোশ্চেন করার, এবং যা যা পরিবর্তন তারা চায় সেই পরিবর্তনগুলো ত্বরান্বিত করার জন্য। খুব মানে হেভি স্মার্ট গাই, খুব রাজনীতির একদম খুব দক্ষ লোক একবারে যাকে বলে, মানে কীভাবে
জনগণকে বোঝানো যায় এবং বিশেষ করে পার্লামেন্টের যে বিরোধী দলের নেতাগুলো আছে এবং তাদেরকে চুপ করানো যায় এবং নিজের দলের সদস্যদের অ্যাক্টিভেট করা যায়, সেটা ভীষণ স্মার্ট গায়, ভীষণ জনগণের কীভাবে লোককে একটু নিজের পক্ষে নিয়ে আসা যায় তার জন্য ভীষণভাবে ইয়ে করছে। এবং আজকে আমি শুনলাম একটা আজকে ইংলিশ ওদের এনটিভি জাতীয় KNTV বা NTV জাতীয় একটা নিউজ ইংলিশ চ্যানেল একটু শুনছিলাম। আমি লেটেস্ট কী হলো, কালকে এই বক্তৃতায় আরও একটা আশা ছিল যে আনরেস্টটা চলছে কেনিয়াতে সেটা হয়তো থেমে যাবে বা কমে যাবে। আজকে কী হলো, কিন্তু আজকে দেখলাম ইতিউতে এখনও কোথাও কোথাও চলছে। তবে কালকে যেভাবে পার্লামেন্ট ঘেরার কথা ছিল সেটা আর হয়নি এবং জনগণ খানিকটা মনে হচ্ছে প্রেসিডেন্টকে সময় দিতে পারে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। বিরোধী দল নেতারা যদি কনভিন্সড হয়ে যায় তাহলে জনগণের কিছু করার থাকে না, কারণ বিরোধী দল নেতা তো সব জায়গাতেই জনগণকে একটু পিছন থেকে কোনো না কোনোভাবে উস্কানি দেয় যে তোমরা এসবগুলো করো, তাহলে পরে তোমাদের জনগণের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ হবে। তো সেই সুযোগটা উনি এখনও দেননি এবং আজকে টিভি নিউজে দেখছিলাম যে ওদের টিভি নিউজে যে NTV নিউজে যে এখন ইতিউতি চলছে ধর্ণা প্রদর্শন, কিন্তু গতকালের যে ঝাঁজ ছিল সেই ঝাঁজটা এখন নেই, বা পার্লামেন্ট ঘেরাওয়ের যে প্রস্তাবটা ছিল কোন সময় ঘেরাও করবে সেটা পারবে না, অতর্কিত ঘেরাও করবে ওটা ব্যাপার ছিল, সেটা দিয়েছে একটা নিউজে আমি দিয়েছে। আচ্ছা আর একটু শোনা যায় কী বলছে, অল্প শেষ করবো, বেশিক্ষণ এটা শুনতে যে লাভ নেই আমাদের। Of our nation's social, political, and economic transformation faster in the direction of সামাজিক, excellence অর্থনৈতিক and এবং prosperity. রাজনৈতিক যে পরিবর্তন Rare সেটা খুব are the দ্রুত হচ্ছে। times when leadership is ahead of the people. We লিডার যখন are always জনগণের striving to নেতা, steer the machinery of state and government to keep pace with the aspirations of our citizens. We have learned through the hard as well as the more customary ways that listening is Speaker, a Deputy Speaker, full-time ওরা সব বসে occupation আছে। of leadership, and that all questions asked by the people must be answered thoroughly. জনগণ যত কোশ্চেন করে and সব in কোশ্চেনের full. উত্তর দিতে হয়, উত্তর দেওয়া উচিত। We have learned never to take anything for granted and make every effort to call all our people, to carry all our people along with us in the pursuit of our transformation. The context in which I make this national address is not only significantly different from previous occasions, but it is also a singular moment with unique historical implications for us all. এটা জাস্ট 3 মিনিট, এটা প্রায় 1 ঘন্টা 7 মিনিটের কাছাকাছি তিনি বক্তৃতা দিয়েছেন পার্লামেন্টে এবং মোটামুটি সবাইকে চুপ করে দিয়েছেন একবারে। এত স্মার্টভাবে সব ব্যাপারটা বলেছেন যে ওর সাফল্য কী, আমি এই জিনিসগুলো সাফল্য করেছি, বন্যার সময় এটা করেছি, খরার জন্য এটা করেছি, ফরেক্স রিজার্ভ এটা বাড়িয়েছি, লোন এতটা শোধ করেছি, আমারই একটা ভীষণ আছে, অথচ আমাকে সরিয়ে দেওয়ার জন্য বিরোধীরা চক্রান্ত করছে বা জনগণকে দিয়ে উস্কে এরকম একটা প্রতিবাদ করাচ্ছে। সরকারটা কী করে চলবে, ট্যাক্স না দেওয়া হয় সরকার কী করে চলবে, এসব নিয়ে খুব একটা স্মার্ট বক্তব্য রয়েছে। ভদ্রলোক, আমি বক্তব্য শুনছিলাম, একজন মানে দুধে রাজনীতিবিদ এবং হয়তো এই চাপে পড়ে এই সমস্ত কথা বলছেন এবং খুব ওয়েল ডেসক্রিপটিভ, ওয়েল থট মেসেজ, ভীষণ সুন্দরভাবে চিন্তা করে মেসেজটা দিয়েছেন এবং প্রায় মুখস্থ করার মতন এসছেন। 1 ঘন্টা কন্টিনিউয়াস একদম ইংরেজিতে ধারাবাহিকভাবে বললেন কিন্তু, এবং খুব সুন্দরভাবে বললেন। যদিও মাঝে মাঝে বিরোধী দলের এমপিরা একটু চেঁচামেচি করছিল, হাসাহাসি করছিল বেশি, হাসাহাসি, দে আর লাফিং, হাসাহাসি করছিল, কিন্তু তা সত্ত্বেও তারা শুনছিল যে ঠিক আছে একটা জনগণের উদ্দেশ্যে, সবাই তো শুনছে টিভিতে মোবাইলে, সবাই তো সারা দেশের জনগণ, এই যে 5.5 কোটি লোক সবাই তো শুনছে যে প্রেসিডেন্টের আগামী দিনের ভিশনটা কী, কতটা সে করতে পেরেছে, কতটা করতে পারেনি সেটাও সে বলছে। তো এইটা একটা নতুন খবর যে কেনিয়ার যে পরিস্থিতিটা খুব একটা টালমাটাল চলছে, এখন কতদিন এইভাবে উইলিয়াম রুটো তার গদি বাঁচিয়ে রাখতে পারেন এবং কতদিন হচ্ছে যে সরকার বিরোধী আন্দোলনকারীরা এটা চালিয়ে যেতে পারে, সেটা তো সবই এভরিথিং ডিপেন্ডস ইন দ্য ফিউচার। তো সবটাই ভবিষ্যতের গর্ভে নিহিত আছে। তো আমরা আবার নতুন কোনো খবরের মধ্যে এলে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।